আসসালামু আলাইকুম। ATITA ক্রিয়েশনের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ইনকেসকেপের বেসিক টিউটোরিয়াল পর্ব 4। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ফিল অ্যান্ড স্ট্রোকের বেসিক কাজগুলো করা লাগে, কিভাবে অ্যালাইনমেন্ট এবং ডিস্ট্রিবিউশন করা লাগে। তো আজকের ক্লাসে আমরা দেখাবো জেড অর্ডার সম্পর্কে। তারপর হচ্ছে কোনো অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট থাকলে সেটা কিভাবে সিলেক্ট এবং ড্র্যাগিং করবেন সেটা, এবং টেক্সটের বিভিন্ন বেসিক ইফেক্ট এবং কাজ সম্পর্কে। তো এরকম ইন্টারফেস যদি না আসে তাহলে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে কাস্টমে সিলেক্ট করে দেবেন, তারপরে শো হাইডে গিয়ে সবগুলো বক্স চেক করে দেবেন, তারপরে এডিটে গিয়ে প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্সে গিয়ে থিম ইন্টারফেসের থিমে যাবেন। এখানে এই ট্রায়াঙ্গেলে ক্লিক করলে আপনার এটা ওপেন হবে। থিমে যাবেন, থিমে যাওয়ার পরে এখানে ইউজ সিস্টেম থিমিতে দিয়ে দিবেন। এখানে হচ্ছে আইকন দেবেন ট্যাঙ্গোতে, আর এগুলো সব স্মল থাকবে, এটাই। আর হচ্ছে আপনার ফাইলে যে ডকুমেন্টস প্রপার্টিসটা পিক্সেলে করে নেবেন। এখানে সব আমরা পিক্সেলে কাজ করব, তাই পিক্সেল বানিয়ে নিচ্ছি। আর উইডথ আর হাইটটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে মনিটরের সাইজ থাকে, আমরা স্ক্রল করে নিচের দিকে দেখেন, এই যে 1280 থেকে 720। তো আর হচ্ছে যে এই যে বর্ডারের যে শ্যাডোটা আছে এটা আমরা রিমুভ করে দেব। আর কোনো কিছু আঁকলে যাতে বর্ডারটা উপরে থাকে, আঁকার উপরে, যাতে রেফারেন্স সহজভাবে দেখা যায়, সেটার জন্য এটা ক্লিক করে দিলাম। আর হচ্ছে আপনারা চাইলে যদি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখতে চান তাহলে এটা চেক করে দেবেন। তো আমি সাদা রাখবো তাই আনচেক করে দিলাম। তো এরপর পেজটা যাতে পুরো উইন্ডোতে ফিট হয়ে যায় সেটার জন্য এখানে ক্লিক করলে পেজটা পুরো উইন্ডোজটা জুড়ে ফিট হয়ে যাবে। এরপর জেড অর্ডার বলতে মূলত একাধিক অবজেক্ট থাকলে কোন অবজেক্টটা কোন অবজেক্টের নিচে আছে এই অর্ডারটাকেই বোঝায় মূলত। আমি প্র্যাকটিক্যালে দেখাই যে এটার কিছু স্টক কালার দিয়ে দিই। শিফট চেপে ধরে এখানে কালারে ক্লিক করলে আমাদের স্টক কালার চলে আসলো। কয়েকটা অবজেক্ট নিয়ে নিই। আমাদের হচ্ছে এসকেপ চাপ দিয়ে তারপরে নতুন আরেকটা নিব। এসকেপ চাপ দিলে হচ্ছে ডিসিলেক্ট হয়ে যায় কোনো কিছু। সিলেকশন টুলটা সিলেক্ট করে নিই, এটা সরাই। আপনারা চাইলে এই শুধু এটাই কন্ট্রোল ডি দিয়ে কপি করে ডুপ্লিকেট করে বিভিন্ন সাইজ বানিয়ে কাজ করতে পারেন, এই এতগুলো শেপ না নিয়ে। তা আমি বুঝি না, সুবিধার্থে শেপগুলো নিয়েছি। তো এবার কালারগুলো চেঞ্জ করে দিই, ফিল কালারগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন দেখতে পাচ্ছেন, আমরা যদি একটার উপরে আর একটা নিয়ে যাই, দেখেন এখন জেড অর্ডারটা বলতে মূলত এটাই বোঝায়। যেমন আপনার ট্রায়াঙ্গেলের উপরে আছে হচ্ছে সার্কেল, সার্কেলের উপরে আছে হচ্ছে স্টার, স্টারের উপরে আছে হচ্ছে পলিগন। এখন আপনার যদি সবার নিচে কোন অবজেক্ট আছে এটা ধরেন, এখন তো এই জায়গায় সবগুলো রেখেছি দেখে বোঝা যাচ্ছে, ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আছে। এখন সবার নিচে যেমন হচ্ছে দেখিয়ে দিই, কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় নিয়ে যাই তাহলে বোঝা যাবে। এরকম আছে। এখন তো ডিরেক্ট দেখে আপনি বুঝতে পারবেন না কোনটা সবার নিচে আছে। সেক্ষেত্রে কী করবেন, কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক করলে সবার নিচে যেই অবজেক্টটা থাকে সেই অবজেক্টটা সিলেক্ট হবে। তারপরে আবার ক্লিক করলে তার উপরের, তার উপরের, তার উপরে, তার উপরে, এভাবে টগল হতে থাকবে। আবার সবার নিচেরটাই গেল, এরকম করতে করতে, মানে আপনার ফার্স্ট যেই অবজেক্টটা ক্লিক হবে ট্যাব বাটনে প্রেস করার পরে সেটা হচ্ছে সবার নিচে থাকবে। তো আমরা কন্ট্রোল শিফট জেড দিয়ে আবার পরের অবস্থায় যায়। এখন এটা উপরে দিয়ে দিই। এখন দেখেন এটার নিচেই যেই অবজেক্টগুলো আছে সেগুলো সিলেক্ট করতে গেলে এই কর্নার সিলেক্ট করা লাগবে, অথবা যেগুলোর কর্নার বের হয়ে নেয়, যেমন দেখি আমরা এই পলিগনটা ঢাকা পড়ে গেছে পুরোপুরি। এখন পলিগনটা আমরা সিলেক্ট করব কিভাবে, এটা না সরিয়ে সিলেক্ট করা যায় না, মানে সিলেক্ট করার কোনো অপশন সাধারণত নেই। তো ইনকেসকেপে হচ্ছে এটা করার একটা ওয়ে আছে।
সেটা হচ্ছে আপনার অল্টার কি চেপে ধরে যদি আপনি সিলেক্ট করেন তাহলে প্রথমে উপরের মানে যেটার উপরে কার্সার থাকবে সেটা সিলেক্ট হবে। আবার যদি অল্টার কি চেপে ধরা অবস্থায় মাউস থেকে লেফট ক্লিক করেন আরেকবার, তাহলে হচ্ছে তার নিচের অবজেক্টটা। এখন কিন্তু আপনার পলিগনটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি অল্টার কি চেপে ধরেই ড্র্যাগ করেন মাউসের লেফট ক্লিক করে, তাহলে দেখবেন পলিগনটা বাইরে চলে আসছে। তো এরকম অবস্থায় যদি আপনার আরেকবার ক্লিক করেন অল্টার কি চেপে ধরেই মাউসের লেফট ক্লিক করেন, তাহলে তার নিচের লেয়ারটায় যাবে। তখন ড্র্যাগ করলে তার নিচের লেয়ারটা আসবে, তারপরে আবার ক্লিক করলে একদম লাস্টের লেয়ারটায় চলে গিয়েছে আমাদের। তো এরকম ক্লিক করতে থাকলে একটার পর একটা টগল হতে থাকবে। এই ছিল আপনাদের জেড অর্ডার আর হচ্ছে সিলেক্ট আন্ডার এনি অবজেক্ট অ্যান্ড ড্র্যাগিং। তো এরপরে আমরা টেক্সটে চলে যাব। তো এগুলো সব ডিলিট করে দিই। সিলেকশন টুলে ক্লিক করে সিলেকশন টুলটা সিলেক্ট করে সবগুলা ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিই। তো আমরা টেক্সট টুল নিয়ে কাজ করার জন্য টেক্সট টুলে সিলেক্ট করে নিই। এরপর এখানে লেফট ক্লিক করে আমাদের টেক্সটটা টাইপ করি। এরপর হচ্ছে এসকেপ বাটনে ক্লিক করে ডিসিলেক্ট করে সিলেকশন বাটনে ক্লিক করি। এরপর লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। এরপর এটার ধরেন ফন্ট চেঞ্জ করার জন্য যদি ফন্ট চেঞ্জ করতে চায় তাহলে এখান থেকে যে টেক্সটের টুলসটা সিলেক্ট করলে আপনার এখানে একটা টেক্সটের ট্যাব ওপেন হবে, অথবা এটা আপনার এখানে যদি না থাকে তাহলে টেক্সটের এখান থেকে টেক্সট অ্যান্ড ফন্ট এই বাটনে ক্লিক করলে অথবা শিফট প্লাস কন্ট্রোল প্লাস টি কিবোর্ড থেকে প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখেন এখন আমরা বিভিন্ন ফন্ট ইউজ করতে পারবো। এখানে হচ্ছে আপনার ফন্টের প্রিভিউটা দেখাবে। তো এটা আছে ধরেন এটাতে দিলাম, দিয়ে যদি অ্যাপ্লাই দিই তাহলে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। আবার এখান থেকে যদি আপনি এখানের টেক্সটই এখানে যা লিখবেন সেই টেক্সটটা এডিট করতে পারবেন সিলেক্টেড টেক্সটটা। দেখেন আমরা যদি এন কেটে দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে এখানে আরও এন কেটে গিয়েছে। আমরা আবার এন লিখে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিই। আর এখান থেকে যদি ডিরেক্ট এডিট করতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করলে এই যে আবার লেখার অপশনটা চলে আসবে। আমি আবার এসকেপ বাটন প্রেস করে ডিসিলেক্ট করে নিই, সিলেকশন টুলটা সিলেক্ট করে নিই। তো এটা গেল ফন্টের ফিচারে কি আছে। ফিচারের কাজ পরবর্তীতে অ্যাডভান্স কাজে গেলে তখন ইউজ করব আমরা। ফন্টসে আপনারা এখানে রেগুলার আছে ইতালিক করতে পারবেন, সিলেক্ট করে নিয়ে লাগবে আগে। এই ফন্টের ইতালিক ফর্ম নেই তাই আসছে না। তো এটাই ফন্টের ছিল। আর এখান থেকে আপনারা চাইলে সাইজ ছোট বড় করতে পারবেন। এই যে ফন্ট সাইজ এখানে আছে, আমরা যদি 11 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিই তাহলে 11 হয়ে গেছে। এখানে যদি ম্যানুয়ালি 45 দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে 45 হয়ে গেছে। তো আমরা 28 রাখি, রেখে অ্যাপ্লাই দিই। এরপর হচ্ছে আমরা যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে আমাদের ফিল অ্যান্ড স্ট্রোকে যাওয়া লাগবে, অথবা এখান থেকে ডিরেক্ট যদি কালার কোনোটা চুজ করি তাহলে এখান থেকে কালার সিলেক্ট করলে কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমরা ফিল অ্যান্ড স্ট্রোক ওপেন করি গিয়ে প্রেস করলে ফিল অ্যান্ড স্ট্রোক ওপেন হয়ে যাবে, অথবা আপনারা অবজেক্ট থেকে এখানে ফিল অ্যান্ড স্ট্রোকে দিতে পারেন। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যদি নো পেইন্ট দিয়ে দেন তাহলে যে এখানে পুরো কালারটা নাই হয়ে যাবে, মানে কোনো কালারই নেই, কিন্তু টেক্সট কিন্তু এখন আছে। তো আমরা সলিড কালার দিয়ে দিই। আর এখানে আরজিবি ফরম্যাটের কালার হচ্ছে আপনারা যখন কোনো ওয়েবসাইট অথবা মনিটর মানে যে এমন ডিজাইন করতেছেন যেটা কোনো ইলেকট্রনিক ডিভাইস অথবা ওয়েবসাইটে ইউজ হবে, সেক্ষেত্রে আপনারা সবসময় আরজিবি কালার ইউজ করবেন, যে কোনো ডিজাইনে হোক আর যে কোনো মিডিয়ামের মাধ্যমে হোক। আর যদি প্রিন্ট করার জন্য কোনো কিছু ডিজাইন বা কোনো কিছু আঁকেন তাহলে সিএমওয়াইকে কালার ফরম্যাটটা ইউজ করা লাগে, কারণ প্রিন্টার আরজিবি রিড করতে পারে না। প্রিন্টারে আরজিবি দিয়ে যদি প্রিন্ট করতে যান তাহলে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সিএমওয়াইকে হচ্ছে প্রিন্টার রিড করতে পারে, তাই প্রিন্টের জন্য কিছু করতে গেলে তখন সিএমওয়াইকে দিয়ে কাজ করব। আমরা এখন হুইলে দিয়ে রাখি। হুইলটা হচ্ছে সাধারণত শুধু কালার চুজের ক্ষেত্রে একটু সুবিধা হয় এই কারণে আর কি।
তো এখন এই লেখাটাকে ধরেন আমরা যদি ওভাল শেপ অথবা সার্কুলার শেপ দিতে চাই তাহলে কিভাবে করা লাগবে, মানে হচ্ছে কোনো শেপের আকৃতিতে এটাকে সাজাবো। তাহলে আমরা ধরেন এখান থেকে সার্কেলস টুলটা নিয়ে নিই, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+Shift চেপে তারপরে মাউসের লেফট বাটন ধরে রেখে ড্র্যাগ করি, তাহলে একটা পারফেক্ট সার্কেল হয়ে যাবে। তো এরপরে সিলেকশন টুল সিলেক্ট করে নিই। এখন এই দুটোকে একসাথে সিলেক্ট করে আর টেক্সটে যাবেন, টেক্সটের থেকে পুট অন পাথে দিলে দেখেন পাথের উপর বসে গিয়েছে, সার্কেল বরাবর বসে গেছে, এখন একটা সার্কুলার লুক চলে এসেছে। তো আমরা এটাকে রোটেট করার জন্য এখন যদি ঘুরান তাহলে হচ্ছে এলোমেলো হয়ে যাবে। তো আমরা বাইরে একটা ক্লিক করব অথবা এসকেপ বাটনে ক্লিক করে ডিসিলেক্ট করে নেব। তারপর হচ্ছে শুধু সার্কেলটা একবার সিলেক্ট করার পরে তারপর আরেকবার সিলেক্ট করে এই যে দেখেন রোটেট করার সাইন এসেছে, মানে এটা ধরে রোটেট করে দিলে এখন হচ্ছে লেখাটা রোটেট হয়ে গিয়েছে। এখন একটা বিষয় দেখেন, আমরা যদি সার্কেলটাকে ডিলিট করে দিই তাহলে লেখাটা কিন্তু আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। এখন Ctrl+Z চেপে আমরা আনডু করে নিই। তো এই সমস্যা সমাধানের জন্য কি করতে হবে, লেখাটার উপর ক্লিক করে আপনারা পাথে যাবেন, পাথে গিয়ে অবজেক্ট টু পাথে দিয়ে দেবেন। এখন দেখেন, এখন সার্কেলটা যদি আমরা ডিলিট করে দিই তাহলে লেখাটা আমাদের সেম শেপেই রয়ে যাবে। এখন Ctrl+Z দিয়ে আনডু দিয়ে নিই, বেশি আন্ডু হয়ে গেছে, Ctrl+Shift+Z। হ্যাঁ, এখন হচ্ছে আমরা সার্কেলটা ডিলিট করব না, ডিলিট না করে আমরা যেহেতু দেখিয়েছি সার্কেলটা ডিলিট করলে আপনার এটা আগের মতো হয়ে যায়, তো আমরা ডিলিট না করে এই লেখাটা আবার আগের মতো করব। সেক্ষেত্রে কি করা লাগবে, সেক্ষেত্রে আপনার টেক্সটটাতে সিলেক্ট করে টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে এখানে এই যে এখান থেকে রিমুভ ফ্রম পাথে দিয়ে দেবেন, তাহলে দেখেন টেক্সটটা আবার রিমুভ হয়ে গিয়েছে এখান থেকে। তখন আপনি এই সার্কেলটা নিয়ে আলাদা কাজ করতে পারবেন। তো আজকের ক্লাসে এটুকুই ছিল। তো এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।